নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমি একজন সাধারণ গৃহবধূ, থাকি ঢাকার একটি অভিজাত এলাকায়। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা অনুভব করবেন। এই গল্পটি আমার একাকিত্বের এবং একটি নিষিদ্ধ সম্পর্কের। গল্পটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার মতো আরও অনেকের জীবনের না বলা কথাগুলো আপনারা শুনতে পারেন। আমার বিয়ের বয়স তখন প্রায় 5 বছর। আমার স্বামী সাজিদ পেশায় একজন বড় ব্যবসায়ী। টাকার কোনো অভাব আমাদের সংসারে ছিল না, কিন্তু অভাব ছিল শুধু সময়ের। সাজিদ এতটাই ব্যস্ত থাকত যে দিনের পর দিন আমাদের ঠিকমতো কথা হতো না। সকালে যখন আমার ঘুম ভাঙত, ও তখন অফিসে, আর রাতে যখন ফিরত ক্লান্ত হয়ে বিছানায় পড়তেই গভীর ঘুম। আমার যৌবন, আমার ইচ্ছা অনিচ্ছা সবই যেন ওই 4 দেয়ালের মাঝে গুমড়ে মরত। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম তার ঠিক পাশের ফ্ল্যাটেই থাকত এক ভদ্রলোক আর তার ছোট ভাই, নাম রোহান। রোহান ছেলেটা বয়সে আমার চেয়ে বছর 4 ছোট হবে। দেখতে বেশ সুঠাম, ফর্সা, আর চোখে মুখে একটা চঞ্চলতা ছিল। মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে দেখতাম ও গিটার বাজাচ্ছে বা ফোনে কথা বলছে। আমাদের মধ্যে হাই হ্যালোর বাইরে তেমন কোনো কথা ছিল না, কিন্তু নিয়তি বোধহয় আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। সাজিদ চিটাগং গিয়েছে ব্যবসার কাজে, ফিরবে 2 দিন পর। বিকেলবেলা আমি মার্কেট থেকে ফিরছিলাম, হাতে বেশ কিছু শপিং ব্যাগ। আমাদের বিল্ডিংয়ের লিফটের সামনে এসে দাঁড়ালাম। লিফটের দরজা খুলতেই দেখি ভেতরে রোহান। ও আমাকে দেখে একটু হেসে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। লিফটের দরজা বন্ধ হলো। আমরা দুজন ছাড়া আর কেউ নেই। হঠাৎ 4 তলা আর 5 তলার মাঝখানে এসে লিফটটা এক বিকট শব্দ করে থেমে গেল। সাথে সাথে লোডশেডিং। পুরো লিফট ঘুটঘুটে অন্ধকার। আমার হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অন্ধকারের মধ্যে আমি শুধু আমার নিজের হৃৎস্পন্দন আর রোহানের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ রোহানের কণ্ঠস্বর ভেসে এলো, ভাবি, ভয় পাবেন না, আমি আছি। জেনারেটর অন হতে হয়তো একটু সময় লাগছে। ওর গলার আওয়াজটা আমার খুব কাছে মনে হলো। আমি ভয়ে কাঁপছিলাম। বললাম, রোহান, আমার খুব ভয় করছে, আমি অন্ধকারে থাকতে পারি না। রোহান পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট চালালো। সেই আলোতে দেখলাম ও আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। মোবাইলের আলো আধারিতে ওর চোখগুলো অদ্ভুত চকচক করছিল। লিফটের ছোট পরিসরে ওর শরীরের হালকা পারফিউমের গন্ধ আমার নাকে এসে লাগছিল। ভয়ের সাথে সাথে অদ্ভুত এক শিহরণ আমার শরীরে খেলে গেল। হঠাৎ লিফটটা আবার একটা বড় ঝাঁকুনি দিল। আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই রোহান আমাকে জাপটে ধরল। ওর শক্ত হাত দুটো আমার কোমর জড়িয়ে ধরল। আমি নিজেকে সামলাতে না পেরে ওর বুকের ওপর হুমড়ে খেয়ে পড়লাম। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। ওর বুকের সাথে আমার বুক মিশে আছে। ওর হৃৎস্পন্দন আমি অনুভব করতে পারছি, আর ও নিশ্চয়ই আমারটা। আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। রোহান আমাকে ছাড়ল না, বরং ওর হাতের বাঁধন যেন কোমরে আরও একটু শক্ত হলো। ও ফিসফিস করে বলল, ভাবি, আপনি কাঁপছেন? আমি ওর দিকে তাকালাম। মোবাইলের আবছা আলোয় আমাদের চোখাচোখি হলো। ওই মুহূর্তে আমাদের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু চোখের ভাষায় অনেক কিছু বলা হয়ে গেল। ওর দৃষ্টিতে আমি এমন কিছু দেখলাম যা আমার স্বামীর চোখে বহুদিন দেখিনি। সেটা হলো কামনা আর মুগ্ধতা। আমার মনে হলো আমি যেন এই মুহূর্তটা চাইছিলাম। আমার অবচেতন মন যেন এতদিন এই স্পর্শের জন্য অপেক্ষা করছিল। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করলাম না, বরং আমার হাতটা অজান্তেই ওর বুকে রাখলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। রোহান আস্তে আস্তে তার মুখটা আমার কানের কাছে আনল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল, যা আমার শরীরে বিদ্যুতের মতো শিহরণ জাগিয়ে তুলল। প্রায় 10 মিনিট পর জেনারেটর চালু হলো। লিফটের আলো জ্বলে উঠল। আমরা দুজন ছিটকে সরে দাঁড়ালাম, কিন্তু সেই 10 মিনিটে আমাদের মাঝখানের অদৃশ্য দেয়ালটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লিফট যখন আমাদের ফ্লোরে থামল, রোহান নামার আগে আমার দিকে তাকিয়ে শুধু বলল, সাবধানে থাকবেন ভাবি। কিন্তু ওর চোখের চাউনি বলছিল, আমি অপেক্ষা করব। সেই ঘটনার পর থেকে আমি আর স্বাভাবিক হতে পারলাম না।
রাতে বিছানায় শুয়ে শুধু রোহানের সেই স্পর্শ আর গরম নিঃশ্বাসের কথা মনে পড়ত। সাজিদ ফোন করলে আমি দায়সারা কথা বলতাম। আমার মনের ভেতর তখন অন্য ঝড়। দুদিন পর সাজিদ ফিরল, কিন্তু আমার একাকিত্ব কমল না, বরং রোহানের প্রতি আমার আকর্ষণ বাড়তে লাগল। আমি ইচ্ছা করেই বারান্দায় বেশি সময় কাটাতে শুরু করলাম, যদি ওকে এক নজর দেখা যায়। রোহানও বোধহয় তাই চাইত। আমাদের মধ্যে মেসেঞ্জারে কথা বলা শুরু হলো। প্রথমে সাধারণ কথাবার্তা, কেমন আছেন, ভাবি আজ রান্না ভালো হয়েছে, এসব। কিন্তু ধীরে ধীরে কথাবার্তা মোড় নিল অন্যদিকে। একদিন রাতে সাজিদ ঘুমিয়ে পড়ার পর আমি রোহানকে মেসেজ দিলাম, আজকের চাঁদটা খুব সুন্দর, তাই না? রোহান উত্তর দিল, চাঁদের চেয়েও সুন্দর কেউ একজন আমার পাশের ফ্ল্যাটেই থাকে, কিন্তু সে তো অন্যের। এই একটা লাইন আমার বুকের ভেতর তোলপাড় করে দিল। আমি বুঝলাম ও কি বলতে চাইছে। আমি কোনো প্রতিবাদ করলাম না, বরং একটা হাসির ইমোজি দিয়ে লিখলাম, অন্যের হলেও মন তো পাখির মতো, যেখানে খুশি যেতে পারে। ব্যাস, এইটুকুই ছিল সেই ভুল ইঙ্গিত। রোহান বুঝে গেল আমি ওর প্রতি দুর্বল। এরপর থেকে আমাদের চ্যাটিং আরও গভীর হতে শুরু করল। আমরা রাত জেগে কথা বলতাম। ও আমার একাকিত্বের কথা জানত, আমার শরীরের অতৃপ্তির কথাও বুঝে নিয়েছিল। ও আমাকে মানসিকভাবে সাপোর্ট দিত, আমার প্রশংসা করত, যা সাজিদ করত না। আমি ওর প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়লাম। ঘটনাটি ঘটল এক বর্ষার দুপুরে। সেদিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি। সাজিদ অফিসে আর আমার শাশুড়ি আত্মীয়ের বাড়ি গেছেন। আমি বাসায় একা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রোহান দাঁড়িয়ে আছে, ভিজে একাকার। ও বলল, ভাবি, আমাদের ফ্ল্যাটের চাবি হারিয়ে ফেলেছি, ভাইয়া আসতে দেরি হবে, একটু আপনাদের বারান্দায় দাঁড়াতে পারি? আমি ওকে ভেতরে ডাকলাম, বললাম, বারান্দায় কেন, ঘরে এসো, তুমি তো পুরো ভিজে গেছো। ওকে তোয়ালে দিলাম মাথা মোছার জন্য। ও সোফায় বসল। আমি কফি বানাতে কিচেনে গেলাম। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে আমরা দুজন একা। আমার হাত কাঁপছিল কফি বানাতে গিয়ে। মনের ভেতর এক অজানা উত্তেজনা আর ভয় কাজ করছিল। কফি নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলাম রোহান দাঁড়িয়ে আছে। ওর পরনে ভেজা টি শার্ট, শরীরের ভাঁজগুলো স্পষ্ট। আমাকে দেখে ও এগিয়ে এলো, হাত থেকে কফির মগটা নিয়ে টেবিলে রাখল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকাল। ভাবি, আমি আর নিজেকে আটকাতে পারছি না, রোহান খুব নিচু স্বরে বলল। আমি কিছু বলার আগেই ও আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর শিউরে উঠল। আমি বললাম, রোহান, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার গলার স্বরে কোনো জোর ছিল না। রোহান আমাকে টেনে ওর কাছে নিয়ে এলো, বলল, ঠিক বেঠিকের হিসাব অনেক করেছি, কিন্তু লিফটে সেই যে তোমাকে অনুভব করেছি, তারপর থেকে আমার প্রতিটা রাতে শুধু তুমি ছিলে। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ফেললাম। ও যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওর ভেজা শরীরের সাথে চেপে ধরল, আমার মনে হলো পৃথিবীর সব নিয়ম আজ ভেঙে যাক। ওর ভেজা পাপড়ের ঠান্ডা স্পর্শ আর ওর শরীরের উষ্ণতা মিলে আমাকে এক ঘোরের মধ্যে নিয়ে গেল। রোহান আমার চিবুক তুলে ধরল। তারপর ওর ঠোঁট নামিয়ে আনল আমার ঠোঁটে। সেই চুম্বনে কোনো তাড়া ছিল না, ছিল দীর্ঘদিনের জমানো তৃষ্ণা। আমি আমার হাত ওর চুলের মধ্যে ডুবিয়ে দিলাম। ওর এক হাত আমার পিঠ বেয়ে নিচে নেমে গেল, আরেক হাত দিয়ে ও আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। বাইরে বৃষ্টির দাপট বাড়ছিল, আর ভেতরে আমাদের শরীরের ঝড়। আমরা সোফা থেকে গড়িয়ে কার্পেটের ওপর নেমে এলাম। আমার শাড়ির আঁচল কখন সরে গেছে খেয়াল নেই। রোহানের প্রতিটি স্পর্শে আমি নতুন করে নিজেকে আবিষ্কার করছিলাম। ওর বুকে মাথা রেখে আমি অনুভব করছিলাম এক আদিম শোক, যা আমি আমার বিবাহিত জীবনেও পাইনি। ও যখন আমার গলায় মুখ ডুবিয়ে আদর করছিল, আমি অস্ফুট স্বরে ওর নাম ধরে ডাকছিলাম। সমাজ, সংসার, স্বামী সব কিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। সেদিন বিকেলে বৃষ্টি থামার আগেই রোহান চলে গিয়েছিল, কিন্তু দিয়ে গিয়েছিল আমার শরীরে ওর অস্তিত্বের ছাপ। এরপর থেকে আমরা সুযোগ পেলেই মিলিত হতাম, কখনো সিঁড়ির কোণে, কখনো আমার বেডরুমে। আমাদের এই সম্পর্কটা পুরোপুরি অবৈধ, সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে এটা ছিল অক্সিজেনের মতো। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো আমার সংসার ভেঙে যাবে,
কিন্তু রোহানের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই নিষিদ্ধ উত্তেজনা আমি ভুলতে পারবো না। আমি এখন এমন এক পথে হাঁটছি যেখান থেকে ফেরার কোনো উপায় নেই। শুধু ভয় আর ভালো লাগার এক অদ্ভুত দোলাচলে আমি বেঁচে আছি। গল্পটা এখানেই শেষ করছি। জানি না আপনারা আমাকে কিভাবে বিচার করবেন, তবে একাকিত্ব মানুষকে কোন পথে নিয়ে যায় সেটা হয়তো আমার গল্প শুনে কিছুটা বুঝতে পেরেছেন।